বাবা একটু পানি খা, গলাটা ভিজা। আর কত কষ্ট করবি? দাও মা। আর কষ্ট কিসের? নীরব মায়ের হাত থেকে এক গ্লাস পানি নিয়ে খেলো, কারণ নীরব এখন অনেক ক্লান্ত। মাত্র বাসা বদল করে পুরান ঢাকার একটা দোতলা বাসায় উঠে এসেছে। দুইটা রুম, একটা কিচেন আর একটা টয়লেট। নীরবরা আগে যে বাসায় ছিল সেখানে বাড়িওয়ালা হঠাৎ করে 3,000 টাকা ভাড়া বাড়িয়ে দেয়। নীরবের একার পক্ষে এত টাকা বাসা ভাড়া দিয়ে থাকা সম্ভব না, তাই নীরব বাড়িওয়ালাকে বলেছিল, চাচা, আমার তো টিউশন পড়িয়ে যা আসে তার অর্ধেকই আপনাকেই দিয়ে দিই। এই 3,000 টাকা এখন না বাড়ালে হয় না? চাচা, আমি তো এখন এত ভাড়া দিতে পারবো না, একটু সাহায্য করুন। ভাড়া না দিতে পারলে চলে যাও। ভাড়া যখন বাড়িয়েছি তখন সবার মতো দিতে পারলে দিবা, না দিতে পারলে চলে যাও। চাচা, ভালো বলেছেন। তাহলে আমরা চলে যাচ্ছি সামনের মাসে। ঠিক আছে, যাও। আর শোনো, এই মাসের ভাড়াটা দিয়ে যাও। আবার ভাড়া না দিয়ে ভাইগো না, তোমাদের তো বিশ্বাস নাই। হায় রে চাচা, এতদিন ছিলাম, একদিনও দেরি হয়েছে আপনার ভাড়া দিতে, আর আপনি বলছেন ভাড়া না দিয়ে চলে যাব। হয়েছে হয়েছে, ভাড়া দিয়ে চলে যাও। এরপর নীরব অনেক বাসা খুঁজে শেষমেশ 5,000 টাকার পুরান ঢাকার এই দোতলার বাসাটা পায়। নীরব আর নীরবের মা এতেই অনেক খুশি। নীরব যে বাসাটা নিয়েছে সেটা দোতলা বাসা, 3 তলায় ছাদ, আর নিচতলা সম্পূর্ণ বাড়িওয়ালার বিশাল বড় বাসা। তবে দোতলায় এক পাশ শুধু নীরবকে ভাড়া দিয়েছে, আর অন্য পাশে এখনও তালাবদ্ধ, মানে ভাড়া হয়নি। নীরব বাবাহারা ছেলে, শুধু মা আছে, আর কোনো ভাই বোন নেই। নীরবের বাবা ওদের ছেড়ে চলে যায় আজ থেকে প্রায় 3 বছর আগে। সেদিন নীরব প্রথম ভার্সিটিতে গিয়েছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে বাসায় এসে শুনে বাবা আর বেঁচে নেই। সেদিন কিন্তু নীরবের অনেক কান্না করার কথা ছিল, কিন্তু নীরব এক ফোঁটাও কান্না করেনি। নীরবের মা নীরবকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছে, তাও নীরব কাঁদেনি। কেন জানেন? কারণ সেদিন নীরব কাঁদলে তার মা অনেক ভেঙে পড়তো, তাই মায়ের কথা ভেবে নীরব সেদিন মায়ের সামনে কাঁদেনি। কিন্তু কিন্তু যখন বাবাকে কবর দিয়ে সে সবার আড়ালে নিজের একদম একা করে ফেলে, তখন নীরব অনেক কেঁদেছিল। সেই কান্না এতটা বেদনাদায়ক ছিল যে যে কাউকে কাঁদতে বাধ্য করত। নীরব মায়ের কথা ভেবে নিজেকে অনেক কষ্টের সামনে নেয়। ডিপ্রেশন অনেকবার মরতে গেলেও মায়ের মলিন মুখটা নীরবের চোখের সামনে ভেসে ওঠে, তাই নিজেকে শক্ত করে নেমে পড়ে এক জীবন যুদ্ধে। আর আজও লড়ে যাচ্ছে। নীরব এখন 3য় বর্ষের ছাত্র, 5টা টিউশনে করায়, সব মিলিয়ে 15,000 টাকা পায়। তা থেকে 6,000 টাকা ভাড়াতে চলে যাবে, গ্যাস বিল আর কারেন্ট বিল সহ। বাকি 9,000 টাকা মায়ের ঔষধে যায়, 3,000 টাকা পুরো মাসে বাজারে যায়, 3,000 টাকা হাতে থাকে, আর 3,000 টাকা তা দিয়ে কোনোভাবে নীরব পড়ালেখা করে। কোনো টিউশনই পড়তে পারে না নীরব। ভাগ্য ভালো, নীরব ভালো ছাত্র হওয়ায় ওকে ভার্সিটির টাকা দিতে হয় না। স্যাররা ওকে ফুল ফ্রি করে দিয়েছে ওর ভালো রেজাল্টের জন্য। নীরব টিউশনি না পড়লেও ওর এক কাছের বন্ধু, মানে বেস্ট ফ্রেন্ড, ওকে অনেক সাহায্য করে পড়ালেখায়। যেমন স্যারদের নোট, লেকচার শিট আরও অনেকভাবে সাহায্য করে। নীরবের ইচ্ছা ও বিসিএস পরীক্ষা দিবে। ওর বিশ্বাস ও অবশ্যই পাশ করবে, তাহলে সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। মাকে আর কষ্ট করে একটা দুইটা শাড়ি প্রতিদিন পরতে হবে না। নীরব আপ্রাণের চেষ্টা করে যাচ্ছে তার লক্ষ্যে পৌঁছাবার জন্য, কিন্তু নীরব এখন সম্পূর্ণ নতুন এক এলাকায়, চারদিকে সব নতুন লোকজন। নীরব যে সব জায়গায় পড়াতো তা সব পুরনো বাসার ওখানে। এখন নীরব অনেক চিন্তায় পড়েছে যে কীভাবে এত দূরে গিয়ে ছাত্রদের পড়াবে। প্রতিদিন থেকে রিক্সায় যেতে হবে, আসতে যেতে মোট খরচ 100 টাকা, মানে মাসে 3,000 টাকা শুধু গাড়ি ভাড়ায়। তাই নীরবকে এখানে কাউকে পড়াতে হবে, তাহলে মাস শেষে ওর হাতে কিছু টাকা থাকবে। নীরব বসে বসে এসব ভাবছে, আর জানালা দিয়ে আসা বাতাস খাচ্ছে। নীরব দেখতে একদম সাধারণ, তার চেহারা আছে একটা শান্ত শান্ত ভাব, মুখটা ফর্সা, আর চোখগুলো অনেক সুন্দর, চুলগুলো একটু বড়, উল্টিয়ে আঁচড়ানো, দেহ লম্বা ফিটফাট। নীরব একদম সাধারণ হলেও তার মধ্যে এক বিশেষ বৈশিষ্ট্য আছে, তা হলো তার দিকে তাকালে যে কেউ তার মায়ে পড়ে যায়। একটা ভালো লাগা কাজ করে। ভার্সিটি লাইফে বউ মেয়ের প্রেমের প্রস্তাব পেলেও একটাতেও সাড়া দেয়নি নীরব। আসলে কাউকে মন থেকে ভালোই লাগেনি ওর। যাই হোক, এখন বর্তমানে ফেরা যাক। নীরব বাবা, যা গোসলটা করে আয়, ঘেমে তো তোর অবস্থা খারাপ। যাচ্ছি। আচ্ছা মা, তোমার কোনো কষ্ট হচ্ছে না তো এখানে? দূর বোকা, কি কষ্ট হবে? এত সুন্দর একটা বাসায় আবার কিসের কষ্ট? চারদিকটা খুব খোলামেলা, আমার অনেক ভালো লাগছে। মা, দোয়া কইরো যেন তোমাকে ওই উঁচু বিল্ডিং এ নিয়ে যেতে পারি, যেখানে কোনো কষ্ট নাই, শুধু আরাম আর আরাম। বাবা, তুই এইসব কি বলছিস? তুই তো ভুল শিক্ষা গ্রহণ করেছিস রে। মানে?
আমার কথাটা গুরুত্ব সহকারে শোন। আচ্ছা মা বলো। শোন, জীবনে কোনোদিন ধনী কিংবা অন্যর চেয়ে বড় হতে চাবি না। যদি চাস তাহলে তুই নিজে সব হারাবি, ভালো কাজ করবি আর অনেক বেশি পরিশ্রম করবি। দেখবি সফলতা নিজেই তোর কাছে দৌড়ে চলে আসবে। শুধু সাফল্যের পিছনে যারা দৌড়ায় তারা কখনো সাফল্য পায় না, কিন্তু যারা শুধু সাফল্য অর্জনের জন্য না, বরং নিজেকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য অনেক বেশি পরিশ্রম করে, তারাই জীবনে সফল হয়। বুঝলি এবার? মা সত্যি তুমি ধন্য। আজ থেকে বড় হওয়ার জন্য না, মানুষের মতো মানুষ হওয়ার জন্য পরিশ্রম করব। সবসময় এটা মাথায় রাখবি। আর শোন, জীবন হলো এক যুদ্ধক্ষেত্র, যেখানে হার জিত উভয় আছে। অনেক কষ্ট বেদনা জীবনে আসবে, তাই বলে হার মানবি না, লড়াই করবি। জয় তোরই হবে। আর দুঃখ কষ্ট তো জীবনে একটা অংশ। আজ যদি দুঃখ না পাস তাহলে যে পরে সুখটা পাবি তার মূল্যটা কিভাবে বুঝবি? সত্যি মা, তুমি ঠিক বলেছ। আমাদের যা আছে তাতেই আমরা সুখী। মা, তুমি সবসময় এভাবে আমার জন্য দোয়া করবে, যেন তোমার কথা মতো চলতে পারি। ইনশাল্লাহ বাবা, তুই পারবি। যা, এখন গোসলটা করে আয়। মা, বাসায় তো সাবান নাই, আমি একটা সাবান নিয়ে আসি। আচ্ছা যা। নীরব সিঁড়ি দিয়ে নিচে নামছে। হঠাৎ একজনের নীরবের মায়ের মতো বয়স্ক মহিলা নীরবের পথ আটকায়। খাড়ো বাবা, তুমি কি আমগো নতুন ভাড়াটিয়া নাকি? জি আন্টি। তা কোথায় যাইতেছো? আন্টি, একটু বাজারে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা যাও, তোমার মাই বাসায় আছে না? জি আন্টি, আছে। আচ্ছা, পরে কথা কমুনে যাও। বলে আন্টি চলে গেল। নীরবের গেট থেকে বেরোয় দোকানের দিয়ে যাচ্ছে আর হাসছে। ঢাকায় বাসাটা ওকে বেশ মজা দিচ্ছে। বাসাকে বলে বাসা। নীরব হাসতে হাসতে একটা দোকানে গেল। চাচা, একটা সাবান দেন তো। কি বাবা, এলাকায় কি নতুন নাকি? জি চাচা। ভালা, তা কোন বাড়িতে উঠলা? এই তো চাচা, 7 নম্বর বাড়িটায়। খাইছি রে, কি কইলা? এই তো বহুত ডেঞ্জারাস বাবা, সাবধানে থাইকো। কই চাচা, আমি তো দেখলাম বাড়িওয়ালা অনেক ভালো। ভালোর ভালো আবার খারাপের বহুত খারাপ আছে। ঠিক মতো থাইকো। এই নাও তোমার সাবান। চাচা, কত? আরে কি কও, টাকা লাগবো না। তুমি আমগো এলাকার নতুন আইছো, এটা তোমারে ফ্রি দিলাম। শুনো বাবা, আমগো ঢাকাইয়া দিল বহুত বড় আছে, কোনো সমস্যা হলে জানাইও। আচ্ছা চাচা। নীরব সাবান নিয়ে চলে আসলো। আসার সময়ও মুখে হাসি রেখা ছিল। আসলে ঢাকায় মানুষগুলো অনেক ভালো আর বড় মনের মানুষ হয়। এসব ভাবতে ভাবতে নীরব বাসায় চলে যায়। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নীরব একটা ঘুম দেয়। বিকাল 4:26 নীরবের ঘুমটা ভেঙে যায়। নীরব উঠে দেখে মা এখনো ঘুমাচ্ছে। তবে মুখটা ধুয়ে দরজার বাইরে থেকে লাগিয়ে ছাদে চলে যায়। ছাদটা কেমন তা দেখার জন্য মেইনলি ছাদে যাওয়া। নীরব আস্তে আস্তে ছাদে উঠলো। ছাদটা অনেক বড় আর সুন্দর। ছাদের একপাশে বিভিন্ন ধরনের ফুলের গাছ, আর তার ঠিক সামনেই একটা দোলনা। নীরব আস্তে আস্তে হেঁটে দোলনার কাছে গিয়ে দাঁড়ালো। খুব সুন্দর দোলনাটা। বসার লোভ সামলাতে না পেরে নীরব তাতে বসেই পড়ল। দক্ষিণ দিকে দোলনার মুখ হয় বেশ ভালোই বাতাস এসে লাগছে, আর সাথে ফুলের মনমুগ্ধকর সুবাস। নীরবের এখন কবি হতে ইচ্ছে করছে। কবিতা বলতে যাবে অমনি পিছন থেকে হঠাৎ একটা মেয়ের কড়া কণ্ঠ ভেসে আসলো। এই কেড়ে, এত বড় সাহস আমার দোলনায় বহস? এই দেহি তো কেডা? নীরব তাড়াতাড়ি উঠে মেয়েটি নীরবের সামনে চলে আসে। নীরব চলে যাচ্ছিল মাথা নিচু করে। ওই ওই, কোথায় যাইতাছস? খাড়া খাড়া কইতাছি, খাড়া। নীরব ভয়ে দাঁড়িয়ে যায়। নীরব মেয়েটির দিকে না তাকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আপনার সাহস তো কম না? আপনি ক্যাম্পতে আমার মানে পিয়নদের দোলনায় বহেন? হ্যাঁ, কেটাই আপনি? আর এখানেই বা কে? আমি এ বাসার নতুন ভাড়াটিয়া, আজকে উঠছি। ও, তাই বইলা প্রথম দিনেই আমার দোলনা দখল? আসলে ভুল হয়ে গেছে, মাফ করবেন। কোনো মাফ নাই, কান ধরেন। এবার নীরব আর নিচে তাকিয়ে থাকতে পারে না। আস্তে করে মাথা তুলে প্রিয়ন্তীর দিকে তাকায়। নীরব দেখে দুধের মতো ফর্সা একটা মুখ, তাতে আছে কাজল টানা বড় বড় পাপড়ি সহ দুটো দুষ্ট চোখ। নাকটা চেহারার সাথে একদম পারফেক্ট, আর ঠোঁটের ঠিক উপরে মাঝ বরাবর একটা ঠিক ডান পাশে একটা ছোট্ট তিল আছে। আহ, দেখলেই মনে কেমন সাড়া দেয়। আর ঠোঁটটা মনে হয় নদীর ঢেউয়ের মতো। চুলের কথা আর কি বলবো, মাথা থেকে বেনি হতে হতে একদম কোমর পার করেছে। বেশ ঘন কালো কেশটার। নিরাপদ জীবনে প্রিয়ন্তীর থেকে বহু সুন্দরী মেয়ে দেখেছে,
কিন্তু প্রিয়ন্তীর মধ্যে এক অন্যরকম ভালো লাগা কাজ করছে নীরবের। নীরবের মনে ঠিক এইরকম একটা মেয়ের ছবি ছিল। নীরবের মনে সেই ছবি আজ বাস্তব রূপে তার সামনে। নীরব মুগ্ধ হয়ে তার নয়নজোড়া দিয়ে প্রিয়ন্তীকে দেখছে। নিজের কল্পনার মেয়েটি আজ তার সামনে, কিন্তু পরক্ষণে মনে হলো ওকে না দেখলেই ভালো হতো, কারণ ও হয়তো এ বাসার মালিকের মেয়ে। ওদের মাঝে বিশাল বড় এক দূরত্ব। প্রিয়ন্তীও ওকে কখনো চাইবে না, হবে না ওর কল্পনা থেকে বাস্তবের ভালো লাগা। সবাই মনের গহীনে থাকবে। নীরবের মনটা খারাপ হয়ে যায় আর সে আবার নিচের দিকে তাকায়। ওই মিয়া, কি কইলাম শোনেন নাই? কান ধরেন। আর মায়াকো মতো এত লজ্জা পান কে? খালি নিচে তাকাই থাকেন। এত সুন্দরী একটা মায়া আপনার সামনে খাড়াই আসেন আর আপনি দেখি নিচে মে তাহাই আসেন। বহুত শারমিলা কিসম কা তো আপনি। নীরব কোনো রাস্তা না পেয়ে সত্যি সত্যি কান ধরে। আরে আরে রাখেন, আপনি তো সত্যি বহুত বোকা কিসামের। কানে ধরতে কইলাম আর ধইরা ফালাইলেন। কি হইল? জবান লক কেন? আসলে আমার যেতে হবে, আমি যাই। প্রিয়ন্তী আরাম করে দোলনায় বসলো আর বলছে, দেখতে তো মাশাআল্লাহ বহুত বালা, তা এত লজ্জা পান কে? কি সামসা আছে নাকি কোনো? নীরব আবার অবাক হয়ে প্রিয়ন্তীর দিকে তাকায়। প্রিয়ন্তী হাসছে। সে কি তার হাসি যেন মুক্ত ঝরছে ওর হাসি দিয়ে। না না, কোনো সমস্যা নেই, আসলে আমি মেয়েদের দিকে তাকাই না। তাইলে কি খালি পোলাগই দেখেন? কথাটা ওই একই হইল। না মানে। আচ্ছা আচ্ছা হইছে, শোনেন, এই দোলনাটা আমার, এটাই আর বইবেন না, বুঝছেন? না না, আর কখনো বসবো না। মনে থাকে যেন। আর শোনেন, এত লজ্জা পান কে? লজ্জা মায়ারা পাইব। আপনি কি মাইয়া নাকি? জি। আচ্ছা। কি আপনি মাইয়া? না না, আর লজ্জা পাবো না। ও ঠিক আছে, যান এখন। নীরব একবার দৌড়ে চলে আসলো। পিছনে হাসির আওয়াজ পাচ্ছে নীরব। প্রিয়ন্তী হেব্বি ডেঞ্জারাস মেয়ে। মা, এখানে একটা টিউশনি নিতে হবে বুঝলে, কিন্তু কোথায় বা কিভাবে যে পাবো আল্লাহ জানে। চিন্তা করিস না, হয়ে যাবে। হলেই ভালো, কারণ হাত খরচই থাকবে না, না হলে। আল্লাহ ভরসা, হয়ে যাবে। মা, রান্নাটা কিন্তু আজকে অনেক ভালো হয়েছে। পাগল ছেলে, কি আর রান্না করলাম? ডাল, আলু ভর্তা আর ডিম ভাজি, এতে আর মজার কি? মা জানো, তোমার হাতে এই 3টা খাবার পৃথিবীর সব থেকে তৃপ্তিকর খাবার আমার কাছে। তোর বাবাও তাই বলতো, একদম বাবার মতো হয়েছিস। দেখো দেখি, একটু প্রশংসা করলাম আর সে কাঁদছে। আর করবোই না তোমার তারিফ। কি তারিফ? তুই তো একদিনে ঢাকাইয়া ভাষা শিখে যাচ্ছিস। আর বলো না মা, এদের কথা শুনলে আমার অনেক হাসি পায়। শুনেন কে বলে শুনেন। আসলে আমিও শুনছি। মা তুমিও। এভাবে মায়ের সাথে আনন্দ মজা করে খাওয়া দাওয়া শেষ করে নীরব বিছানায় গা এলিয়ে দেয়। বারবার প্রিয়ন্তী মেয়েটার কথা মনে পড়ছে। আসলে প্রিয়ন্তীর রূপ দেখে নীরবের মনে সাড়া দেয়। সাড়া দেওয়ার কারণ হলো প্রতিটি ছেলের মনেই তার মনের মতো একটা মেয়ের ছবি আঁকে। আসলে সে কীভাবে চায় ঠিক সেই ছবির মানুষটা যখন সত্যিকার চোখের সামনে এসে পড়ে, তখন আবেগটাকে কিংবা ভালো লাগাকে আটকানো যায় না। নীরবের এসব ভেবে ওর মনটা অস্থির অস্থির করছে। তাই নীরব ভাবলো একটু ছাদ থেকে ঘুরে আসা যাক। এত রাতে নিশ্চিত কেউ ছাদে থাকবে না। যে ভাবা সেই কাজ। নীরব দরজাটা লাগিয়ে ছাদে চলে যায়। আজ আকাশটা একদম পরিষ্কার, তাই চাঁদের পাশে মিটমিট জ্বলন্ত তারাগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আর সাথে সাথে আসা দক্ষিণা বাতাস। নীরব যেন হারিয়ে যাচ্ছে। মন খুব চাচ্ছে একটা গান গেতে, তাই নীরব আশেপাশে একটু দেখে ছাদের দোলনাটার পাশে দাঁড়িয়ে ছাদের দিকে তাকিয়ে বাবা গানটা ধরে। গান গেতে গেতে একসময় নীরবের মন অনেকটা বিষণ্ণ হয়ে পড়ে। চোখগুলো অশ্রুতে ভরে আসে, গলা আটকে আসে, তাই নীরব থেমে যায়। কিন্তু হঠাৎই ওর পিছন থেকে কেউ বলে ওঠে, আরে থামলেন কেন? ভালোই তো লাগছিল। নীরব ভূত দেখার মতো ভয় পেয়ে যায় আর চোখটা মুছে সাথে সাথে পিছনে তাকায়। নীরব দেখে এ আর কেউ না, এ হচ্ছে প্রিয়ন্তী। তার বিশাল বড় কেশগুলো সামনে এনে ছেড়ে দিয়েছে। জ্যোৎস্নার সব আলোটুকু যেন প্রিয়ন্তীর ফর্সা মুখে এসে পড়েছে। চারদিকটা কেমন আঁধার হয়ে গেছে, আর তার মাঝে এই পরীটা আলো ছড়াচ্ছে। নীরব যতটুকু ভয় পেয়েছে তার চেয়ে বেশি খুশি হয়েছে প্রিয়ন্তীকে দেখে। নীরবের চোখ জোড়া অপলক দৃষ্টিতে প্রিয়ন্তীকে দেখছে।
থামলেন কেন? গানটা গান আবার। নীরবের ঘোর ভেঙে যায় প্রিয়ন্তীর কথায়। আপনি এই রাতে এখানে? আমি বরং চলে যাই তাড়াতাড়ি। নীরব চলে যেতে গেলেই, আরে খাড়ান, মানে দাঁড়ান, যেতে হবে না, ভয় নাই, কেউ আসবে না। না না, আমার 1 মিনিট। আপনি আমাদের ভাষায় কথা বলছেন? মানে আমরা যেভাবে শুদ্ধ ভাষায় কথা বলি, কিন্তু কিভাবে? কই কখন কইছি? আমি তো ঢাকাইয়া ভাষাই কইলাম। না না, আমি শুনেছি আপনি বলছেন। জি বলছি, আমি দুটো ভাষাই পারি, শুদ্ধ আর ঢাকাইয়া। দেখেছেন, বললাম না আমি আপনাদের ভাষা বুঝি, তবে মাঝে মাঝে কষ্ট হয়। আসলেনই তো আজকে, এর মধ্যেই। না মানে সামনে হবে। হইলে হবে, একটু কষ্ট তো করতেই হইব, আমগো ভাষা বুঝবার লাইকা। একটা ছোট্ট রিকোয়েস্ট করতে পারি প্লিজ? বাহ, প্রথম দিনেই রিকোয়েস্ট, কই ডালান শুনি। আপনি শুদ্ধ ভাষায় কথা বলবেন, তাহলে অনেক ভালো লাগে আপনাকে। বাবা, আমারে আবার আপনার ভালোও লাগে দেখি। না মানে আপনার কথা। আচ্ছা আচ্ছা, যান বলবো, তবে শুধু আপনার সাথে। আমিও বেশি একটা শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না, আব্বা আমার আড়ালে শিখি। তাহলে একটা কাজ করলে কেমন হয়? কি? আপনি আমাকে আপনার ভাষা শিখাবেন, আমি আপনাকে আপনার ভাষা শিখাবো। ও, এই কাহিনী। কথাটা মন্দ কর নাই, করণ চাইবো। হুম, এইভাবে বলো, কথাটা মন্দ হয়নি, করা যাবে। কথাটা মন্দ হয়নি, হয়নি, করা যাবে। করণ চাইবো। আহা, বলো, করা যাবে। করা যাবে। হ্যাঁ ঠিক আছে। বাহ, আপনি তো ভালাই পড়ান। হ্যাঁ, আমি ছাত্রদের পড়াই। এখানে একটা ছাত্র পড়াতে হবে, কিভাবে যে পাবো। আচ্ছা বুঝলাম। আহা, বুঝলাম না, বুঝলাম হবে। আচ্ছা, আপনি অনেক মিশুক, আমার মতো অপরিচিত ছেলের সাথে বেশ মিশেই গেলেন। আমার মাও ভি আমারে তাই কয়। তই আমার যারে ভালো লাগে আমি তার সাথে মিশি। ও আচ্ছা, অনেক রাত হয়েছে, আপনি এখন চলে যান, অন্যথায় সমস্যা হবে। কি? কিসের তাই? অন্যথায় মানে না হলে। আচ্ছা চাইতেছি, আপনিও ফি যান। আপনি যান, আমি একটু পরেই যাব। আচ্ছা তাইলে থাকেন, আমি জায়গা। আহা, তাকেন না। আচ্ছা বাদ দেন, শুভরাত্রি। এরা আবার কেটা? এরা কেউ না। ও আচ্ছা। না, প্রিয়ন্তী যেতে নিলে নীরব ডাক দেয়, প্রিয়ন্তী। কিছু বলবেন? আপনাকে অনেক বেশি সুন্দর লাগছে খোলা চুলে। প্রিয়ন্তী মনে হয় লজ্জা পেল, একটা মনমুগ্ধকর হাসি দিল আর বলল, আপনারে সুন্দর লাগতেছে। গুড নাইট। ওকে, গুড নাইট। প্রিয়ন্তী একটু জোরেই যাচ্ছিল, লজ্জা পেয়েছে মনে হয়, কিন্তু হঠাৎই কি হলো, প্রিয়ন্তীর পায়ে প্রিয়ন্তী পড়ে যেতে নেয় আর নীরব তাড়াতাড়ি দৌড়ে প্রিয়ন্তীকে গিয়ে ধরে। প্রিয়ন্তী নীরবের বাহুতে, ঠিক চাঁদটার পাশেই নীরবের মুখটা। প্রিয়ন্তী নীরবের চোখের দিকে তাকিয়ে আছে, নীরবও চাঁদের আলোতে প্রিয়ন্তীর মায়াবী মুখটা মুগ্ধ হয়ে দেখছে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে ওরা অনেক দিনে পরিচিত। প্রিয়ন্তীর কাছে ব্যাপারটা খুব ভালো লাগছে, কারণ এর আগে কখনো কোনো ছেলেকে এত কাছ থেকে দেখেনি প্রিয়ন্তী। নীরবের সুন্দর চোখগুলো ওকে ওর মায়ায় ফেলছে, নীরবের প্রতি কেমন এক ভালো লাগা কাজ করছে প্রিয়ন্তী। নীরব আস্তে করে প্রিয়ন্তীকে দাঁড় করালেও প্রিয়ন্তী দাঁড়াতে না পেরে নীরবের বুকে পড়ে যায় আর একরকম নীরবকে জড়িয়েই ধরে। উফ, পায়ে মনে হয় ব্যথা লেগেছে, দাঁড়াতেই পারছি না। আচ্ছা একটু দাঁড়ান, আমি দেখছি। নীরব একটু নিচে নেমে প্রিয়ন্তীর বাম পাটা দেখে, একটু মচকে গিয়েছে মনে হচ্ছে। নীরব নিচে বসে প্রিয়ন্তীকে বলে, আপনি পাটা তুলে আমার হাতে দিন আর আমার কাঁধটা শক্ত করে ধরুন, একটু ব্যথা অনুভব হবে, কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে। কি বলছো? আমার তো অনেক ব্যথা করছে। আর করবে না, দেন পাটা, আমি দেখছি। প্রিয়ন্তী নীরবের হাতে ওর বাম পাটা তুলে দেয়, নীরব পাটাকে দুটো মোচড় দেয়। উফ, কি এখন ব্যথা করে? প্রিয়ন্তী আস্তে করে পাটা নামিয়ে একটু হাঁটাহাঁটি করে। না, এখন বিন্দুমাত্র ব্যথা নেই। প্রিয়ন্তী প্রচুর পরিমাণে খুশি হয়ে যায়, লাফালাফি দৌড়াদৌড়ি করছে। হঠাৎ এসে নীরবকে জড়িয়ে ধরে আর বলে, আপনারে অনেক থ্যাঙ্কস আমার পাটা ভালো করে দেওয়ার জন্য। নীরবের অনেক ভালো লাগছে প্রিয়ন্তীর স্পর্শ। নীরব চুপ করে বুকে থাকা মানুষটাকে অনুভব করছে। নীরব জানে হয়তো কখনো ওকে পাওয়া হবে না, তাই না হয় একটু সময় ওকে অনুভব করা যাক।
এদিকে প্রিয়ন্তীও কোনো এক অজানা অনুভূতিতে নীরবকে জড়িয়ে আছে। ওর মধ্যে এটা কাজ করছে না যে এত রাতে একটা অপরিচিত ছেলের এভাবে জড়িয়ে ধরা ঠিক না, কিন্তু প্রিয়ন্তীর কেন যেন অনেক ভালো লাগছে নীরবের বুকে মাথা রেখে দাঁড়িয়ে থাকতে। প্রিয়ন্তী চোখটা বন্ধ করে নীরবকে জড়িয়ে ধরে আছে। অন্যরকম ঘরে আছে প্রিয়ন্তী। নীরব বুঝতে পেরে, প্রিয়ন্তী। নীরবের মুখে প্রিয়ন্তীর ডাকটা প্রিয়ন্তীকে নীরবের প্রতি আরো অনেক দুর্বল করে দিচ্ছে। নিচে যাবেন না? কেউ দেখে ফেললে তো অনেক বড় ক্ষতি হবে আপনার। প্রিয়ন্তীর এবার হুঁশ হয় ও তাড়াতাড়ি করে নীরবকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ায়। প্রিয়ন্তীর প্রচুর লজ্জা লাগছে। ও এতক্ষণ কোনো অজানা টানে নীরবকে জড়িয়েছিল, ও নিজেও জানে না, তাই লজ্জায় মাথা নিচু করে আছে প্রিয়ন্তী। সরি, ভুলে জড়িয়ে ধরেছি। কই? কখন? আমার তো খেয়াল নেই। সত্যি আপনার মনে নেই? তুমি কি চাও আমি তা মনে রাখি? প্রিয়ন্তী অনেক লজ্জা পেয়েছে। লজ্জায় মুখটা একদম গোলাপি হয়ে গিয়েছে। আমি যাই তাহলে। যাই না, বলো আসি। আচ্ছা, আসি। সেদিন রাতে না নীরব না প্রিয়ন্তী ঘুমিয়েছিল, শুধু একে অপরের ভাবনায় ডুবেছিল দুজন। এরপর কয়েকদিন চলে যায়। নীরব অনেক ব্যস্ত হয়ে পড়ে, প্রিয়ন্তীর সাথে তেমন দেখা হয় না। প্রিয়ন্তীর মনটাও বিষণ্ণ থাকে। ও বুঝতে পারছে না এই বিষণ্ণ মনের কারণ। নীরবের বাসার সামনে গিয়ে উকি মারে যে নীরব আছে কিনা, কিন্তু কাউকেই খুঁজে পায় না। কারণ নীরব সেই সকালে বের হয় আর রাত 11টার সময় আসে। ক্লান্ত থাকার কারণে ছাদেও যেতে পারে না। নীরব ভেবে নিয়েছে সেদিনের রাতটা হয়তো একটা সুন্দর স্বপ্ন ছিল, তাই ও নিজেও ইচ্ছা করে প্রিয়ন্তীর সামনে যায় না। শত কষ্ট হলেও প্রিয়ন্তী ওর মতো গরিব ছেলেকে ভালোবাসবে না, এই ভাবনায় ওকে থামিয়ে দেয় প্রিয়ন্তীর কাছে যেতে। একদিন সকালে নীরব ভার্সিটিতে আজ 3টে ক্লাস করে 12:37-এর দিকে বাসার উদ্দেশ্যে বের হয়। নীরব বাসের জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা রিক্সাকে বাস থেকে এসে সজোরে ধাক্কা দেয়। রিক্সায় থাকা একটা মেয়ে ছিটকে রাস্তায় গিয়ে পড়ে। মেয়েটার মাথায় অনেক আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়, কিন্তু রিক্সাওয়ালা ভাগ্যক্রমে বেঁচে যায় মারাত্মক আঘাত থেকে। নীরব তাড়াতাড়ি এগিয়ে যায়। মেয়েটার অবস্থা অনেক খারাপ, মাথা থেকে প্রচুর রক্ত ঝরছে। নীরব মেয়েটির অবস্থা দেখে অবাক হওয়ার চেয়ে বেশি অবাক হয় পাবলিক দিক দেখে। সবাই সমানে ছবি তুলছে। নীরবের গা জ্বলে যাচ্ছে রাগে আর কষ্টে। একটা লোক পর্যন্ত এসে মেয়েটাকে সাহায্য করছে না। প্লিজ ভাইরা, কেউ ছবি না তুলে একটু সাহায্য করেন, মেয়েটাকে বাঁচাতে হবে। কেউ একটু ধরেন, একটু সাহায্য করেন, মেয়েটাকে হাসপাতালে নিয়ে যাই। ভাই, কেউ আসেন দয়া করে। জনগণরা শুধু তাকিয়ে আছে নীরবের দিকে, কেউ এগিয়ে আসলো না। উল্টো নীরবকে তারা ভিডিও করছে। নীরবের চোখ থেকে অজরে পানি ঝরছে। নীরব সব বলে মেয়েটার কাছে এগিয়ে যায়। মেয়ে মানুষ, গায়ে হাত দেওয়া কি ঠিক হবে? তা ওকে বাঁচানোর জন্য সব লজ্জা রীতিনীতি সব ভুলে নীরব এগিয়ে যায়। নীরবের ব্যাগে একটা এক্সট্রা শার্ট সব সময় থাকে, সেটা বের করে তাড়াতাড়ি মেয়েটির মাথায় বাঁধে। এরপর আর কিছু না ভেবে মেয়েটার ব্যাগটা কাঁধে নিয়ে মেয়েটাকে কোলে করে অনেক কষ্টে একটা রিক্সা নিয়ে কাছের একটা হসপিটালে যায়। ডাক্তার, প্লিজ ওনাকে একটু দেখেন, ওনার অবস্থা অনেক খারাপ। ওনার কি হয়েছে আর উনি কে? নীরব একটু ভেবে বলল, ও আমার বোনের মতো, রিক্সা থেকে হঠাৎ পড়ে গিয়েছে। আচ্ছা, আমরা দেখছি, আপনি শান্ত হয়ে বসুন। নার্স ওনাকে তাড়াতাড়ি ইমার্জেন্সিতে নীরবের মধ্যে মেয়েটির ফোন থেকে নাম্বার নিয়ে ওর বাবা মাকে ফোন দেয়, তারা আসছে। আর নীরব ডাক্তারকে মিথ্যা বলছে, কারণ নতুবা পুলিশ না আসা পর্যন্ত মেয়েটিকে তারা ট্রিটমেন্ট করতো না, ফলে হয়তো একটু অনেক বড় ক্ষতি হয়ে যেত। একটু পর, এই যে শুনুন, আপনি তো একটু আগে পেশেন্টের ভাই, তাই না? জি, কেন? আসলে ওনার অনেক রক্ত পড়েছে, তাই ওনার এখনই এক ব্যাগ ও পজিটিভ রক্ত লাগবে, খুব তাড়াতাড়ি, না হলে ওনাকে বাঁচাতে সমস্যা হবে। আমাদের হাসপাতালে এখন অপজিটিভ রক্ত নেই, তাই আপনাকে যেভাবে হোক রক্ত ম্যানেজ করতে হবে। নার্স, আমার পজিটিভ রক্ত, দয়া করে আমার রক্ত ওকে দিন। এরপর নীরব প্রায় 2 ব্যাগ রক্ত দেয়, কারণ পরে 1 ব্যাগ রক্তের শর্ট পড়েছিল। এর মধ্যে মেয়েটি পরিবারের লোকজন এসে পড়ে। সবাই নীরবকে ধন্যবাদ দিতে দিতে ভরিয়ে দিচ্ছে। নীরব পাশের একটা কেবিনে শুয়ে আছে, স্যালাইন দেওয়া। 2 ব্যাগ রক্ত দেওয়ায় ডাক্তার ওকে স্যালাইন দিয়েছে। মেয়েটির জ্ঞান এসেছে। মেয়েটি এ যাত্রায় বেঁচে গিয়েছে শুধুমাত্র আল্লাহর রহমত আর নীরবের জন্য। এখন একটু ভালোই আছে মেয়েটি। নীরব চোখ বন্ধ করে শুয়ে আছে। হঠাৎ একজন বলে উঠল,
নীরব চোখ খুলে যাকে দেখে তাকে দেখার জন্য নীরব মোটেও প্রস্তুত ছিল না। এ আর কেউ নয়, এ হচ্ছে প্রিয়ন্তী। আপনি এখানে? আপনি যাকে বাঁচিয়েছেন ও আমার ছোটবেলার বান্ধবী। আপনি নাকি ওকে রক্ত দিয়েছেন? হুম, ওর প্রয়োজন ছিল তাই। আপনি সত্যিই অনেক ভালো একটা মানুষ। এই জামানায় কেউ কাউকে এত সাহায্য করে না। আপনি থাকেন, আমি ওকে বিদায় দিয়ে আসি, তারপর আমার সাথে বাসায় যাবেন। আরে সমস্যা নেই, আমি নিজেই যেতে পারবো। না, আমার সাথেই যাবেন, গাড়িতে একসাথে যাব। আর কোনো কথা না, ঢাকাইয়া মেয়েদের রাগ কিন্তু অনেক বেশি। আচ্ছা যাব। শুয়ে থাকেন, আমি আসছি। আচ্ছা। কিছুক্ষণ পর প্রিয়ন্তী এসে নীরবের সাথে নিয়ে গাড়ির কাছে যায়। উঠুন। না গেলে হয় না? আপনার পরিবারের কেউ দেখলে খারাপ মনে করবে। আমি বরং একাই যাই। আপনি কিন্তু আমাকে রাগাচ্ছেন। গাড়িতে উঠুন, না হলে কিন্তু অনেক খারাপ হবে। আচ্ছা আচ্ছা, উঠছি। গাড়িতে প্রিয়ন্তী আর নীরব গাড়িতে একসাথেই বসেছে। প্রিয়ন্তী ফোন চালাচ্ছে আর নীরব আটচোখে একটু পর পর প্রিয়ন্তীকে দেখছে। নীরব ওকে দেখছে আর ভাবছে মেয়েটার মধ্যে অনেক মায়া আছে, অনেক ভালো লাগা আছে। বিশেষ করে ওর কণ্ঠটা এত সুন্দর আর মধুর, যতই বলে ততই শুনতে ইচ্ছা করে। এই কণ্ঠটা যদি সারা জীবন শুনতে পারতাম, কিন্তু হয়তো হবে না শোনা। ওরা আমার মাঝে অনেক দূরত্ব, অনেক কিছু দূরত্ব। ওর মতো সুন্দরী ভালো মধুর কণ্ঠী মেয়ে আমার কপালে নেই। হয়তো সারা জীবন ওর ছবি বুকে নিয়ে বাঁচতে হবে। বুকের সব কষ্ট মুছে যায় এত সুন্দর ওর হাসি। না না, আর ওকে নিয়ে ভাবা যাবে না। ওর আর আমার দূরত্ব অনেকটাই বেশি। হঠাৎ আপনি কি মানুষ নাকি অন্য কিছু বলেন তো? মানে? আপনি তো মানুষ না, আপনি ফেরেশতা। আমি একটু আগে আমার বান্ধবীকে আপনি যেভাবে বাঁচিয়েছেন তার ভিডিও দেখলাম। আপনি আসলেই অনেক ভালো, অনেক মহৎ। নিজের 2 ব্যাগ রক্ত দিলেন। আপনি সত্যি একজন ভালো মানুষ। মোটেই না, এটা আমার কর্তব্য ছিল একজন মানুষ হিসেবে, অন্য মানুষকে সাহায্য করা। তখন কতটা কষ্ট আর রাগ হয়েছে আপনাকে বলে বোঝাতে পারবো না। একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, মায়ের জাত আমাদের। একটা লোক একটিবারের জন্য এগিয়ে আসেনি, উল্টো ভিডিও করে লাইক আর কমেন্ট কামিয়েছে। এরা আসলে মানুষ না, এরা অন্য কিছু। আরে একই সদরে প্রাণীকুলের কেউ বিপদে পড়লে তো তার মতো আরও 10 জন তাকে সাহায্যের জন্য এগিয়ে যায়, জীবনের পরোয়া না করে। তাই বলে একটা মেয়ে মায়ের জাত, তাকে সাহায্য করতে একটা মানুষ পর্যন্ত আসেনি। ধিক্কার জানি আমি ওদের। এইসব ভিডিও একদিন হারিয়ে যাবে, কিন্তু ওই মেয়েটা যদি একটু সাহায্য না পেয়ে মারা যেত, তাহলে এই ভিডিও যারা বানিয়েছে বা দেখছে তারা কি এর খেসারত দিতে পারত? প্রিয়ন্তী হতবাক হয়ে নীরবের দিকে তাকিয়ে আছে। নীরবের রক্ত রাগে আর দুঃখে টকবক করছে। প্রিয়ন্তী এই প্রথমবার নীরবের হাতে হাত রাখে, মুহূর্তেই নীরবের রাগ সব চলে যায়। নীরব স্থির চোখ নিয়ে প্রিয়ন্তীর দিকে তাকায়। আপনি এই সমাজের সবচেয়ে উত্তম পুরুষ। আমি একজন নারী হিসেবে আপনাকে স্যালুট করছি। আপনার মতো সাহসী আর এমন চিন্তাধারার একজন পুরুষ বা মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া সব মেয়েরই স্বপ্ন। আরে না, আপনি বাড়িয়ে বলছেন। আসলে মানুষ হিসেবে এটা আমাদের কর্তব্য। এই যে দেখেন, পৃথিবীর ফুসফুস মানে অ্যামাজন রেইন ফরেস্ট যে প্রতিনিয়ত জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, এতে আমাদের কোনো মাথা ব্যথা আছে? আমরা আছি শুধু ভিডিও দেখে কিছু সময়ের জন্য হতাশ হওয়া। আরে কিছু না করতে পারি, অন্তত মহান আল্লাহর কাছে সাহায্য তো চাইতে পারি। এই অ্যামাজন রেইন ফরেস্ট যদি না থাকে, তাহলে কত হাজার হাজার মানুষ অক্সিজেনের অভাবে মারা যাবে তা আমরা কল্পনা করতে পারি না। কারো মনে কোনো ভয় নেই, সবাই আছে শুধু ভিডিও আর কাকে কীভাবে নিচে নামাবে তা নিয়ে। সত্যি অনেক খারাপ লাগে এসব দেখলে। আপনি শান্ত হন, আপনি অনেক ভালো মানুষ। আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবে না। ইনশাল্লাহ। আপু এসে পড়েছে। আচ্ছা। নীরব আর প্রিয়ন্তী গাড়ি থেকে নেমে বাসার ভিতরে যাচ্ছে। হঠাৎ নীরব মাথা ঘুরিয়ে পড়ে যেতে নেয়। স্যালাইনটুকু সব নেয়নি, বাসায় মা একা, তাই চলে এসেছে। প্রিয়ন্তী এগিয়ে এসে নীরবকে ধরে। আপনি মনে হয় দুর্বল হয়ে পড়ছেন, তাই পড়ে যাচ্ছেন। চলুন আপনাকে উপরে পৌঁছে দিয়ে আসি। আরে না না, থাক, আমি একাই যেতে পারবো, আপনি যান। আপনি পড়ে যাচ্ছেন তো, চুপচাপ হাতটা দেন তো। নীরব আর কি করবে, দুর্বল হাতটা প্রিয়ন্তীর হাতে তুলে দেয়। ভালো লাগার মানুষটার কাছে নীরবের হাত, তার প্রতিটা স্পর্শে নীরবের মনে অন্যরকম এক অনুভূতি জাগাচ্ছে। প্রিয়ন্তী নীরবকে নিয়ে বাসায় ঢুকলো।
উপরের দিকে যেতে নিলেই প্রিয়ন্তি, ওর কি হয়েছে রে? মা, উনি আমার এক ফ্রেন্ডকে আজ বাঁচিয়েছে, প্লাস রক্তও দিয়েছেন, তাই একটু দুর্বল হয়ে গিয়েছেন। বলছি কি, বাবা আসো আসো, আমাদের বাসায় আসো। না আন্টি, আমি উপরেই যাই, মা অপেক্ষা করছে। আচ্ছা যাও। প্রিয়ন্তি, আমি এখন যেতে পারবো, আপনি বরং যান। এতটা পথ একসাথে এসেছি, আর একটু না হয় এগিয়ে দিয়ে আসি। আচ্ছা। প্রিয়ন্তি এরপর নীরবকে নিয়ে উপরে চলে যায়। নীরব, কি হয়েছে তোর? ওর কি হয়েছে মা? আর তুমি কে? মা, আমি ঠিক আছি, কিছু হয়নি, শুধু একটু দুর্বল হয়ে পড়েছি। আর উনি আমাদের বাড়িওয়ালার মেয়ে। ও তাই? মা আসো, বসো, কিছু খাবে? না আন্টি, শুধু একটু পানি খাবো। আচ্ছা বসো, তোমার জন্য পানি নিয়ে আসছি। নীরব খাটে বসে আছে, খুব ক্লান্ত লাগছে, সকালের নাস্তাও খায়নি, তাই এত দুর্বল। হঠাৎ আজ রাতে সাথে অপেক্ষা করব, আসেন কিন্তু। আজ যাই, ভালো থাকবেন, অপেক্ষায় থাকবো। নীরব অবাক হয়ে প্রিয়ন্তীর যাওয়া দেখছে। কিরে, কই গেল মেয়েটা? চলে গিয়েছে। পানি না খেয়ে চলে গেল? ওনার আম্মু ডাক দিয়েছে, তাই চলে গিয়েছে। ও আচ্ছা, তুই হাত মুখ ধুয়ে আস, খাবার দে, সারাদিনে তো কিছুই খাসনি। আচ্ছা মা, দাও। নীরবের পর খাবার খেয়ে একটু রেস্ট নেয়, তারপর পড়াতে যায়। রাত 11:50। নীরবের মা ঘুমিয়ে পড়ছে, কিন্তু নীরব ঘুমাতে পারছে না। ওর মনটা ছাদে পড়ে আছে। প্রিয়ন্তীর কথা মতো ছাদে যাবে কি যাবে না এই ভেবে অস্থির হয়ে আছে নীরব। প্রিয়ন্তীকে না দেখেও ভালো লাগছে না, কিন্তু যদি কেউ দেখে তাহলে অনেক বড় ক্ষতি হবে ওদের। নীরব আর পারছে না নিজের সাথে যুদ্ধ করতে, তাই সব কিছু ভুলে ছাদে চলে যায়। নীরব আস্তে আস্তে ছাদে উঠে যায়। ছাদের দরজা দিয়ে ভিতরে ঢুকতেই নীরব দেখে একটা মেয়ে নীল শাড়ি পরে চুলগুলো পিছনে ছেড়ে দিয়ে অন্যদিকে ফিরে তাকিয়ে আছে। নীরবের মনে প্রথমে ভয় হয় যে এটা আবার ভূত নাকি। পরে যখন পায়ের দিকে তাকায়, দেখে না, নূপুর পায়ে পাটা ঠিক হয়ে আছে। নীরব নিঃশব্দে আস্তে আস্তে প্রিয়ন্তীর পিছনে গিয়ে দাঁড়ায়। এত দেরি করলেন কেন আসতে? আমি এসেছি, আপনি বুঝলেন কি করে? ভালো লাগা বা ভালোবাসার মানুষটা কাছে আসলে তাকে এমনি অনুভব করা যায়। বুঝলাম না, আমি এর মধ্যে কোনটা? প্রিয়ন্তী এবার নীরবের দিকে ঘুরে তাকায়। কাজল টানা চোখ, ঠোঁটে হালকা লিপস্টিক, আর সেই তিলটা। নীরব পাগল হয়ে যাচ্ছে প্রিয়ন্তীকে দেখে। প্রিয়ন্তী আস্তে আস্তে নীরবের অনেক কাছে এগিয়ে আসছে। নীরবের হৃদস্পন্দন ক্রমশ বেড়েই চলছে। প্রিয়ন্তী এখন নীরবের একদম কাছে। নীরবের চোখের দিকে তাকিয়ে আছে প্রিয়ন্তী। নীরবের প্রিয়ন্তী সেই মায়াবী চোখ পড়ছে। সে চোখ কিছু বলতে চায়, সে চোখ কিছু পেতে চায়। আপনি সারাটা জীবন আমাকে দিবেন? প্রিয়ন্তীর এই প্রশ্নে নীরব স্তব্ধ হয়ে যায়, তাও নিজেকে সামনে নিয়ে বলে, কিভাবে? আমাকে ভালোবাসে? নীরবের মনে আজ খুশির জোড়া হাওয়া লাগছে। তার মনের কল্পনার মতো দেখতে মেয়েটা তাকে নিজ থেকে বলছে তাকে ভালোবাসে। খুশিতে নীরবের চোখের কোণ বেয়ে দুফোঁটা অশ্রু ঝরছে। কি আমাকে ভালোবাসবেন? আপনার এই বুকে আমাকে একটু জায়গা দিবেন? নীরব আর কিছু ভাবে না, প্রিয়ন্তীকে ওর বুকের সাথে জড়িয়ে ধরে আর নীরবে অশ্রু ফেলে। এই যে খুশির অশ্রু, এই যে ভালোবাসার মানুষটাকে পাওয়া খুশির অশ্রু। অনেকটা সময় নীরবের বুকে মাথা রেখে প্রিয়ন্তী ভালোবাসা বিলাস করে। একটু পর প্রিয়ন্তী মাথা তুলে নীরবের দিকে তাকায়। নীরবকে ইশারা করে প্রিয়ন্তী বলে, মাথাটা একটু নিচে নামাতে। নীরব মাথা নিচে নামাতেই প্রিয়ন্তী যা করে তা নীরব কল্পনাতেও ভাবেনি। জীবনে প্রথম ভালোবাসার মানুষটার কাছ থেকে প্রথম ভালোবাসার পরশ পায় ওর ঠোঁটে। নীরবও সেই পরশকে সায় দিয়ে অনেকটা সময় তাতে হারিয়ে যায়। একসময় দুজন ক্লান্ত হয়ে যায়। প্রিয়ন্তী নীরবকে ছেড়ে দিয়ে লজ্জায় অন্যদিকে ফিরে শ্বাস নিচ্ছে। নীরবের কাছে যেন এসব স্বপ্ন লাগছে, ভাবতেও কেমন অবাক লাগছে। এত সুন্দর একটা পরী, শুধুই তার। নীরবের মনে প্রিয়ন্তীর জন্য ভালোবাসা আরও বেড়ে যায়। তার মতো ন্যূনতম একটা ছেলেকে প্রিয়ন্তী ভালোবাসে। নীরব এগিয়ে গিয়ে পিছন দিক থেকে জড়িয়ে ধরে, কোনো সংশয় ছাড়াই। আজ আমি পৃথিবীতে সবচেয়ে খুশি ব্যক্তি শুধু তোমাকে পেয়ে। আমিও আপনাকে। হুম, আপনি নয়, আজ থেকে শুধু তুমি। আচ্ছা তুমি। তোমার তুমিটা শুনতে কত মধুর লাগে। আচ্ছা তুমি আমাকে ভালোবাসো তো? যেদিন প্রথম তোমাকে এই দোলনার কাছে দেখেছিলাম সেদিন থেকে তোমাকে ভালোবাসি, কিন্তু আমি এত ন্যূনতম যে বলার সাহসটুকু পাইনি। হয়তো তুমি না বললে আমি কোনোদিনও বলতে পারতাম না। আমি তা জানি যে আমি না বললে তুমি জীবনেও আমাকে বলবে না ভালোবাসি। ময়না, হুম, ভালোবাসি। তোমার থেকে অনেক অনেক বেশি আমি ভালোবাসি।
কিন্তু আমাদের এই ভালোবাসা কি তোমার পরিবার মেনে নিবে? কোনোদিনও না। কিন্তু আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারবো না। আমার পরিবার কোনোদিনও তোমার মতো আরেকটা ভালো মানুষ আমাকে এনে দিতে পারবে না। আমার শুধু তোমাকেই চাই, শুধু তোমাকে। নীরবকে ঘুরে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দেয় প্রিয়ন্তী। কেঁদো না, আমাকে ছাড়তে হবে না। আমি যেভাবে হোক তোমার পরিবারকে মানিয়ে নিব। সবাইকে পারলেও আমার বাবা আর ভাইকে পারবে না, তারা অনেক ডেঞ্জারাস। আমার ভয় হচ্ছে যদি তারা তোমার কিছু করে। তোমার ভালোবাসার সাথে থাকলে দেখো আমার কিচ্ছু হবে না। আর তারা তো এখন জানবে না। আমার পরীক্ষাটা শেষ হলে আমার ভার্সিটি শেষ, তখন একটা চাকরি আমি নিশ্চিত পাবই। তাহলে তোমার পরিবারও আর কিচ্ছু বলবে না, আমাদের মেনে নিবে। তাই যেন হয়। হবে হবে, দেখো আমার উপর বিশ্বাস রাখো, ও আমি মানিয়ে নিব। সত্যি পারবে তো? হ্যাঁ, তোমার দোলনাটা কি আজ বসতে পারি? আমার মনে বসে গেছো, এখন এটাই বসার আবার পারমিশন চাচ্ছ? তুমিও না, চলো একসাথে বসি। নীরব আর পিরন্তী দোলনায় বসলো। নীরব শুধু পিরন্তীর দিকে তাকিয়ে আছে। এইভাবে কি দেখছো? জানো, আগে ভাবতাম চাঁদটা বুঝি সবচেয়ে বেশি সুন্দর, কিন্তু আমার জানা ছিল না যে এই পৃথিবীতে আরেকটা চাঁদ আছে। ওই চাঁদের চেয়েও অনেক বেশি সুন্দর তুমি। নীরবের কথা শুনে পিরন্তীর মুখে লজ্জা একদম গোলাপি হয়ে উঠেছে। লজ্জাসিক্ত মুখটা লুকানোর জন্য পিরন্তী নীরবের কাঁধে মাথা রাখে। এই লজ্জামাখা তোমার মুখটা আমাকে আরো দুর্বল করে দেয় তোমার প্রতি। সত্যি অনেকটা বেশি ভালোবাসি এই মায়াবতীটাকে। তোমার মায়ের সারা জীবন কাটাতে চাই একসাথে, থাকবে তো? অবশ্যই। আচ্ছা, তুমি গান পারো? হ্যাঁ, তুমি মন খুলে গাও। বাসায় শুধু আজ মা আছে, ভাই আর বাবা ঢাকার বাইরে। ও তাই? এই সুযোগে আজকে মনের কথাগুলো বললেন রানী? তুমি গান শোনাও। জানো, আমার খুব ইচ্ছে ছিল এই দোলনায় আমার ভালোবাসার মানুষের সাথে বসে দক্ষিণা বাতাস খাবো আর তার কাঁধে মাথা রেখে গান শুনবো। আচ্ছা, তোমার ইচ্ছাটা এখন পূরণ করছি। নীরব গান ধরল। এভাবে শুরু হয় নীরব আর পিরন্তীর ভালোবাসার গল্প। ওদের মাঝে ভালোবাসাটাই ছিল অন্যরকম, খুব মজার আর অ্যাডভেঞ্চার। পিরন্তীর বাবা আর ভাইয়ের চোখ ফাঁকি দিয়ে ওরা অনেক জায়গায় ঘুরতে যেত, অনেক মজা করতো। প্রেম ভালোবাসায় ভরপুর দিনগুলো যেত ওদের। কিন্তু বরাবরের মতো একজনের চোখ কখনো ফাঁকি দেওয়া যায় না, সে হলো মা। একদিন রাতে পিরন্তীর মা পিরন্তীর রুমে আসে। পিরন্তী তখন পড়ছিল। প্রিয়ন্তী, হঠাৎ কারো ডাক পড়ায় পিরন্তী কেঁপে ওঠে। নিজেকে ঠিক রেখে বলে, কিছু বলবে মা? পিরন্তীর মা পিরন্তীর ঠিক সামনে খাটের উপরে বসে আর বলে, যা করছিস তা ভেবে করছিস তো? এর পরিণতি কি তোর জানা আছে তো? পিরন্তী ওর মায়ের কথা শুনে ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। কি বলছো মা? আমি আবার কি করছি? দেখ মা, ছেলেটার বাবা নাই, শুধু মা আছে। তোর বাবা আর ভাই যদি জানতে পারে, ওকে মেরে ফেলবে। পিরন্তী বুঝে গেছে মা সব জেনে গেছে। মা, আমি ওকে অনেক বেশি ভালোবাসি। ও আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক যত্ন করে, আমার খেয়াল রাখে, ঠিক তোমার মতো। আমি তো ওকে ছাড়া বাঁচবো না মা। জানিস রে মা, তোর মুখের হাসিটা আমি দেখেছি, তাতে যে তুই কতটা খুশি ওর সাথে তা বুঝেছি। কিন্তু ও কি পারবে তোর বাবা আর ভাইকে বোঝাতে? মা, ও বলেছে ও পারবে। কয়েকদিন পর ওর পরীক্ষা শেষ হলেই ও একটা চাকরি পাবে, তখন বাবাকে বলবে। জানিস, ছেলেটাকে আমারও অনেক ভালো লেগেছে। তোদের যখন একসাথে দেখি খুব ভালো লাগে। মনে হয় না আমার মেয়েটা অনেক ভালো আছে। আগে তুই মরমরা হয়ে বসে থাকতি, মা হয়ে আমার খুব খারাপ লাগতো, কিন্তু এখন খুব ভালো লাগে তোকে দেখলে। আমার পুরো সাপোর্ট আছে তোদের সাথে, আল্লাহ ভরসা। সত্যি বলছো মা? হ্যাঁ রে পাগলি, সত্যি। তুই যেটাই খুশি সেটাই, আমিও খুশি। পিরন্তী ওর মাকে জড়িয়ে ধরে আর দুঃখ কষ্ট বিনিময় করে মা আর মেয়ে। পরদিন বিকালে, ময়না কি হয়েছে, এত চিন্তিত লাগছে কেন তোমাকে? একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? কি হয়েছে? আম্মু না আম্মু না? কি? আম্মু না আমাদের কথা জেনে গেছে। কি? কিভাবে? এখন কি হবে? তোমাকে আমার কাছ থেকে নিয়ে যাবে? আল্লাহ, আমি এখন কি করব? না না, আমার কাছ থেকে তোমাকে কেউ নিতে পারবে না। পিরন্তীর হাত শক্ত করে ধরে নীরব ওর বুকের সাথে জড়িয়ে ধরে। এত ভালোবাসো আমায়? অনেক বেশি ভালোবাসে ময়না পাখি। তুমি পাশ করেছ। মানে? তোমাকে পরীক্ষা করছিলাম যে আমাকে হারানোর ভয় তোমার আছে কিনা। তার মানে আম্মু জানেনি?
না, জেনেছে আর বলেছে তার মেয়ের জামাইকে তার অনেক পছন্দ হয়েছে আর তার ফুল সাপোর্ট আছে আমাদের সাথে। কি বলো, সত্যি? জি সত্যি। এখন তাড়াতাড়ি এক্সামটা শেষ করে একটা চাকরি নাও আর বাবাকে বলো আমাদের কথা। আচ্ছা। প্রিয়ন্তীকে কাছে টেনে নেয় আর বলে, ময়না, হুম। ভালোবাসি যে। আমিও অনেক। এভাবে নীরব আর প্রিয়ন্তীর মাঝে ভালোবাসাটা দিন দিন বাড়তেই থাকে। প্রিয়ন্তী এখন ভার্সিটিতে উঠেছে আর নীরবের পরীক্ষাও শেষ, শুধু রেজাল্টের অপেক্ষায়। সব কিছু খুব ভালোই যাচ্ছিল, কিন্তু একদিন হঠাৎ করে নীরবের মা অনেক অসুস্থ হয়ে পড়ে। নীরব তাড়াতাড়ি ওর মাকে নিয়ে হসপিটালে চলে যায়। সারাদিন মায়ের সাথে থাকে নীরব। প্রিয়ন্তীর সাথে কথা হয় না এখন তেমন একটা। প্রিয়ন্তী সারাদিন বাসায় মন মারা হয়ে বসে থাকে। নীরবের ফোনটাও বন্ধ। প্রিয়ন্তী ছাদের দোলনায় বসে শুধু কান্নাই করছে। বাবা আর ভাইয়া চলে এসেছে প্রিয়ন্তীর কাছে। এখন বাইরে বের হওয়া খুব কঠিন। কান্না করতে করতে প্রিয়ন্তী কেমন যেন হয়ে গিয়েছে। প্রিয়ন্তী বিষণ্ণ মন নিয়ে ছাদের দোলনাতে বসে আছে। হঠাৎই কারো হাতের স্পর্শ পায় ওর কাঁধে। প্রিয়ন্তী চোখটা তাড়াতাড়ি মুছে তাকিয়ে দেখে প্রিয়ন্তীর মা। কি রে, এখানে একা বসে কাঁদছিস কেন? যাবি না কই যাব? তোর প্রেমিকের কাছে? কি বলছো মা? কিছুই তো বুঝছি না। আরে বোকা মেয়ে, বলছি চল তোর নীরবের মাকে দেখে আসি। প্রিয়ন্তীর চোখে মুখে আনন্দ স্পষ্ট। অনেক খুশি হয়েছে প্রিয়ন্তী। সত্যি মা? আমরা যাচ্ছি। হ্যাঁ মা, চল তাড়াতাড়ি। আমি 2 মিনিটে আসছি। হাসপাতালে নীরব ওর মায়ের পাশে বসে আছে আর ওর মায়ের সাথে কথা বলছে। এর মধ্যেই, আরে আন্টি, আপনি? আসুন আসুন, বসুন। নীরবের চোখ প্রিয়ন্তীকে খুঁজছে। প্রিয়ন্তীর মা নীরবের কাছে এসে বলল, বাহিরে আছে, যাও, আমি তোমার মায়ের সাথে কথা বলি। নীরব হাসি দিয়ে মাকে বলে বাইরে চলে আসে। এসে দেখে প্রিয়ন্তীর মুখটা কেমন শুকনো, চোখগুলোতে আর আগের মতো মায়া নেই, কেমন জানি হয়ে গিয়েছে। নীরব দাঁড়িয়েছিল। প্রিয়ন্তী নীরবের হাত ধরে টেনে একটা নিরিবিলি জায়গায় নিয়ে যায়। প্রিয়ন্তী নীরবের দিকে তাকিয়ে আছে, নীরবও প্রিয়ন্তীর দিকে তাকিয়ে আছে। একটু পরে প্রিয়ন্তী বাচ্চাদের মতো কেঁদে দেয়। নীরব একদম বোকা হয়ে যায় প্রিয়ন্তীর কান্না দেখে। নীরব আর কিছু না ভেবে প্রিয়ন্তীকে ওর বুকের সাথে জড়িয়ে ধরে। এই বোকা মেয়ে, এভাবে কাঁদছো কেন? কি হয়েছে আমার ময়না পাখিটা? হ্যাঁ, আজ 5 দিন হলো তুমি আমার সাথে কথা বলো না। আমাকে ভালোবাসো না তুমি? তুমি আমাকে ভুলে গেছো। ময়নারে, আমি অনেক অসুস্থ ছিল তখন, আমার মাথায় কিচ্ছু ছিল না। সারাদিন আম্মুর কাছে ছিলাম। তার যে আমি ছাড়া আর কেউ নাই। সবই তো বুঝলাম, কিন্তু ফোনটা অফ রাখছো কেন? তুমি আমাকে ভুলে গেছো, আমাকে ভালোবাসো না। নীরবকে আরো শক্ত করে জড়িয়ে ধরে প্রিয়ন্তী। নীরবের পকেট থেকে ফোনটা বের করে প্রিয়ন্তীকে দেখায়। দেখো, আমার ফোন বাবা সেই কবে থেকে ঘুমাচ্ছে, চার্জ নেই, আর চার্জ তো বাসায়, তাই চার্জও দিতে পারিনি। আচ্ছা হয়েছে, তুমিও না বোকা। আমি তো এমনি এসব বলছি। আমি তোমাকে বুঝি আর এও জানি তুমি আমাকে ভালোবাসো। তাহলে এখন কাঁদছো কেন ময়না? অনেক দিন তোমাকে দেখি না, তাই মনের অজান্তেই কাঁদছি। আমি ইচ্ছে করে কাঁদছি না, একে একাই কান্না আসছে। আমাকে অনেক ভালোবাসো তাই না? না, আমি কাউকে ভালোবাসি না, আমাকে কেউ ভালোবাসে না। নীরব প্রিয়ন্তীর মুখটা তুলে ওর কপালে একটা চুমু দিল। কি, এখন খুশি তো? তুমি সব বুঝে যাও তাই না? তুমি যেখানে চাচ্ছ সেখানে দিব না। আমি কিচ্ছু চাইনি। সত্যি? জি। আচ্ছা তুমি অনেক পচা। আচ্ছা, যাও, আমি অনেক পচা। না, তুমি অনেক ভালো। না, আমি অনেক পচা। না না, আমি বলছি না তুমি অনেক ভালো, মানে ভালো। বলেই নীরবের গালে একটা চুমু দিয়ে প্রিয়ন্তী কিউবিনের দিকে চলে যায়। নীরবও হাসতে হাসতে প্রিয়ন্তীর পিছন পিছন চলে যায়। আমার মতে প্রকৃত ভালোবাসা এটাই, একজন আরেকজনের খারাপ সময়ের সাথে থাকা, সে সময় তাকে একটু ভালোবাসা দিয়ে তাকে মেন্টালি সাপোর্ট দেওয়া, এটাই ভালোবাসা। এতে করে দুজনেই খারাপ সময়টা পার করার শক্তি পায়। ভালোবাসা এমনই। কেবিনে প্রিয়ন্তীর মা বলল, বাবা নীরব, তোমার মায়ের অবস্থা এখন কেমন? নীরব বলল, আন্টি। আন্টি না, মা বলো। নীরব অনেক খুশি হয়ে যায়। আম্মু এখন আপনাদের আর মহান আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছে। কাল বাসায় নিয়ে যাব। ও আচ্ছা, তাহলে তো ভালো। আপা, আজ তাহলে আসি, অনেক কথা হলো, কাল বাসায় দেখা হবে না। পরের দিন নীরব ওর মাকে বাসায় নিয়ে আসে। নীরবের সাথে প্রিয়ন্তীও আছে। প্রিয়ন্তী ঘরটা পরিষ্কার করে দিয়ে নিচ থেকে খাবার এনে দেয়। নীরব রাত্রে চাইলে রাত্রে দেয়নি প্রিয়ন্তী। প্রিয়ন্তী নিজের সংসারের মতো সবটা গুছিয়ে দেয়।
নীরবের মা অবাক চোখে শুধু প্রিয়ন্তীকে দেখছে। প্রিয়ন্তী মা, এদিকে আসো মা। প্রিয়ন্তী নীরবের মায়ের কাছে গিয়ে বসে। তুমি সত্যি অনেক ভালো মেয়ে। তুমি কি আমার ছেলেটাকে সত্যি অনেক ভালোবাসো মা? প্রিয়ন্তী লজ্জামাখা মুখ নিয়ে হ্যাঁ বলে। মাশাআল্লাহ মা, আমি অনেক খুশি হয়েছি। তোমার মতো এত ভালো একটা মেয়ে আমার ছেলের বউ হলে আমি অনেক খুশি হব। কিন্তু মা, কি মা? আমরা তো অনেক গরিব আর তোমরা তো অনেক ধনী। তোমার বাবা আমার ছেলের কাছে তোমাকে কি দিবে? মা, নীরব বলেছে ওনাকে ঠিক সবাইকে মানিয়ে নেবে। আমার ছেলেটা অনেক ভালো, বুঝলে মা? ও যেহেতু বলেছে ও নিশ্চয়ই পারবে। ইনশাল্লাহ মা। এর মধ্যে নীরবের আগমন। কি এত কথা, কিসের হ্যাঁ? শাশুড়ি আম্মার সাথে কথা বলছি। তোমাকে বলবো কেন হ্যাঁ? নীরব, এই লক্ষ্মী বৌমাটা আমার অনেক পছন্দ হয়েছে। আমারও। প্রিয়ন্তী অনেক লজ্জা পাচ্ছে। মা, আমি এখন যাই, পরে আবার আসবো। এখন থেকে আপনার সব খেয়াল আমিই রাখবো। আচ্ছা রেখো, আমারও ভালো লাগবে। যা নীরব, ওকে নিয়ে পালিয়ে যা। প্রিয়ন্তী বের হওয়ার সময় নীরবের হাতে একটা কাগজের টুকরা দিয়ে চলে গেল, আর সাথে মনকার হাসি। নীরব কাগজটা পড়ে দেখে সেখানে লেখা রাতে ছাদে এসো, কথা আছে। নীরব পড়ে হাসছে, কারণ ও বুঝছে গতকালকের পাওনাটা আজ রাতে নিবে। পাগলি মেয়ে। রাত 11:43। নীরব ছাদের দিকে যাচ্ছে। উপরের দরজা দিয়ে ঢুকতেই কে যেন আচমকা টান মেরে নীরবকে এক পাশে নিয়ে নিল। নীরব দেখে এ আর কেউ না, এ আছে প্রিয়ন্তী। প্রিয়ন্তী নীরবকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। গতকালকের পাওনাটা উসুল করার জন্য বুঝি ডেকেছ? হ্যাঁ বুঝেছো যখন, তাহলে আবার জিজ্ঞেস করো কেন? বাব্বা, আমার ময়না দেখি রাগ করে আছে। এখন তাড়াতাড়ি আমার মিষ্টি দাও। দিব না। কি? কিছু না, আমি ভালো ছেলে, আমি কাউকে কিছু দিই না। কি? আমি তাহলে পচা মেয়ে না? ঠিক আছে, আবার আইসো আমার কাছে। বলে প্রিয়ন্তী চলে যেতে নিলে নীরবকে টান দিয়ে ওর বুকের সাথে জড়িয়ে ধরে। ময়না, রাগ করো না, দুষ্টামি করতেছিলাম তো। না, কোনো দুষ্টমি না। ছাড়ো আমাকে, আমি চলে যাব। তুমি অনেক পচা। নীরব প্রিয়ন্তীকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে তাকানিতে আছে অনেক মায়া আর ভালোবাসা। প্রিয়ন্তী ও নীরবের দিকে তাকিয়ে আছে। নীরবের ঘোরে পড়ে গিয়েছে প্রিয়ন্তী। নীরব আস্তে আস্তে প্রিয়ন্তীর দিকে এগোচ্ছে। প্রিয়ন্তীর হৃদস্পন্দন ক্রমশ বেড়ে যাচ্ছে। নীরব এগোচ্ছে, আর সামান্য একটু পথ বাকি সেই বহুল অপেক্ষিত মিষ্টি স্বাদ নেওয়ার জন্য। কিন্তু হঠাৎই সিঁড়িতে কারোর আসার শব্দ পাওয়া গেল। প্রিয়ন্তী তাড়াতাড়ি নীরবকে ছেড়ে সিঁড়িতে গিয়ে উকি দেয়। প্রিয়ন্তী দেখে ওর ভাই আসছে। নীরব, কাজ হয়েছে। ভাইয়া আসছে তো এখন। আল্লাহ তোমাকে আর আমাকে তো এখন দেখে ফেলবে। তোমাকে তো জানে মেরে ফেলবে আমার সাথে দেখলে। এখন কি হবে? কই যাব? আল্লাহ! প্রিয়ন্তী অস্থির হয়ে গেছে, ভয়ে রীতিমতো কাঁপছে। আরে তুমি শান্ত হও তো। নীরব আশেপাশে তাকিয়ে দেখে ছাদের উপরের পানির টাঙ্কির জায়গাটা পলালে ভাইয়া দেখবে না। এদিকে প্রিয়ন্তী ভয়ে অবস্থা খারাপ। নীরব তাড়াতাড়ি অল্পে উপরের উঠে টাঙ্কির ছাদে শুয়ে পড়ে, আর প্রিয়ন্তীও ছাদের এক পাশে দাঁড়িয়ে ভয়ে আল্লাহ আল্লাহ করছে। কি প্রিয়ন্তী, এত রাতে তুই ছাদে? নিচে গরম লাগছিল, তাই উপরে একটু বাতাস খেতে আসলাম। রানা ছাদটা ভালো করে দেখলো যে কোথাও কেউ আছে কিনা। প্রিয়ন্তী ভয় আরো বেড়ে গেল। নীরব আকাশের দিকে তাকিয়ে আল্লাহ আল্লাহ করছে। আমারও অনেক গরম লাগছিল বুঝলি, তাই আমিও উপরে আসলাম। যাই টাঙ্কিটা উপরে গিয়ে বসি, ওখানে বাতাস বেশি লাগে। আজ কাজ হয়েছে। এখন নিশ্চিত প্রিয়ন্তীর ধরা খাবে, আর কিচ্ছু করার নাই। নীরব ভয় পেয়ে আরো জোরে জোরে আল্লাহকে ডাকছে মনে মনে। প্রিয়ন্তী কি করবে ভেবে পাচ্ছে না। তাও একটা শেষ সুযোগ নিল প্রিয়ন্তী। ভাইয়া! রানা পিছনে তাকিয়ে দেখে প্রিয়ন্তী মাথা ঘুরে পড়ে যাচ্ছে। আরে আরে প্রিয়ন্তী, কি হলো বল, পড়ে যাচ্ছিস কেন? ভাইয়া গরমে মাথা ঘুরাচ্ছে। চলো আমরা নিচে যাই, আমাকে একটু নিচে দিয়ে আসো, না হয় পড়ে যাব। হঠাৎ এইভাবে অসুস্থ হয়ে গেলি কিভাবে? আচ্ছা চল দিয়ে আসে। এরপর রানা প্রিয়ন্তীকে নিয়ে নিচে চলে যায়, আর এই ফাঁকে নীরব ওর বাসায় চলে যায়। এভাবে অনেক ভয় পার করে নীরব আর প্রিয়ন্তী দেখা করত। নীরবের রেজাল্ট বের হয়, অনেক ভালো রেজাল্ট করেছে সবার থেকে। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে অ্যাপ্লাই করার পর নীরব সেখানে চান্স পায়। নীরব সম্পূর্ণ যোগ্যতা দিয়ে এই চাকরিটা পেয়েছে। ওর সততা ও শিক্ষাগত যোগ্যতা ওকে আজ এই চাকরি দিয়েছে। তবে এখনো পার্মানেন্ট হয়নি বলে প্রিয়ন্তীর বাবাকে বলতে পারছে না। বাসার সবাই খুশি,
বিশেষ করে প্রিয়ন্তী। এভাবে আরও কয়েকটা মাস কেটে গেল। হঠাৎ বিকালের দিকে একদিন নীরব অফিসে কাজ করছিল। ঠিক সেই সময় ওর ফোনটা বেজে উঠল। হ্যালো প্রিয়ন্তী। প্রিয়ন্তী কাঁদতে কাঁদতে নীরবকে বলল, আমাকে আজ ছেলেপক্ষ দেখতে আসবে, যদি পছন্দ হয় তাহলে আজই আন্টি পড়িয়ে যাবে। প্লিজ তুমি কিছু করো। আমি আছি প্রিয়ন্তী, আমি আছি, তুমি প্লিজ কেঁদো না। প্রিয়ন্তী ফোন রেখে দেয়। নীরব বের হতে নিলে হঠাৎ জরুরি মিটিং ডাকে নীরবের বস। প্রায় 8টা বেজে গেছে মিটিং শেষ হতে। নীরব রীতিমতো কাঁদছে, কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। তাড়াতাড়ি পাঠাতে করে বাড়ি আসে। বাড়ির ভিতরে ঢুকে দেখে প্রিয়ন্তী দাঁড়িয়ে আছে মলিন চোখে, চোখটা ভিজা। কি হয়েছে প্রিয়ন্তী? প্রিয়ন্তী মলিন চোখে নীরবের দিকে তাকিয়ে ওর রিং ফিঙ্গার উঠে নীরবকে দেখালো। নীরব দেখে তাতে একটা আংটি পরানো। নীরবের হাত থেকে ঠাস করে ব্যাগটা পড়ে যায়, চোখ থেকে অজরে পানি পড়ছে। নীরব, এখনো কিচ্ছু হয়নি, তুমি এখনই বাবার সাথে গিয়ে কথা বলো। হ্যাঁ আমি বলবো, আমি এখনই আসছি। আচ্ছা। নীরব তাড়াতাড়ি উপরে গিয়ে কোনো রকম ফ্রেশ হয়ে নিচে প্রিয়ন্তীর বাবার কাছে যায়। আসসালামু আলাইকুম চাচা, আসতে পারি? হ্যাঁ আসো, বসো। নীরবের প্রচন্ড ভয় আসছে। প্রিয়ন্তীর দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। নীরবের ভিতরে ঢুকে দাঁড়িয়ে আছে, ভয়তে বসতেও পারছে না। কি হলো, বসো। নীরব বসলো, কিন্তু কিভাবে শুরু করবে ও বুঝতে পারছে না। কি বলবা? জি চাচা। বলো। কিন্তু তুমি এত কাঁদছো কেন? এমনিতেই চাচা। হঠাৎ প্রিয়ন্তীর ভাই এসে উপস্থিত। প্রিয়ন্তী নীরবের দিকে অস্বাভাবে তাকিয়ে আছে আর ইশারা বলছে চলে যেতে। নীরব তা দেখেও না দেখার মতো করে প্রিয়ন্তীর বাবাকে বলল, চাচা আমি প্রিয়ন্তীকে বিয়ে করতে চাই, আমি ওকে অনেক ভালোবাসি। প্রিয়ন্তীর বাবা যেন রীতিমতো শখ খায়, কিন্তু প্রিয়ন্তীর ভাই উঠে এসে নীরবের কলার টেনে ধরে। নীরব কেঁপে ওঠে। প্রিয়ন্তী আড়াল থেকে বাইরে বেরিয়ে আসে। আহা রানা, ছাড় ছাড় বলছি। ওর কত বড় সাহস, ওর মতো ফকিন্নি ছেলে আমার বোনকে বিয়ে করতে চাই। রানা, আমি ছাড়তে বলছি, আর তুই বাইরে যা, আমি ওর সাথে কথা বলছি। রানা নীরবকে ছেড়ে দিয়ে বাইরে চলে যায় রাগীভাবে। তুমি কি মনে করে আমার মেয়েকে বিয়ে করতে চাও? চাচা আমি ওকে অনেক বেশি ভালোবাসি, ও আমাকে অনেক বেশি ভালোবাসে। ভালোবাসা দিয়ে কি সংসার চলে রে? চাচা আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছি। বেতন কত? 40,000 টাকা। প্রিয়ন্তী বাবা অট্টাশিতে ভেঙে পড়ে। আমার মেয়ে শপিংই তো মাসে বেশি যায়। শোন, তুই ছোট ঘরের ছেলে, তোর নিশ্চয় আবার সম্পত্তির উপর লোভ হয়েছে, তাই আমার মেয়েকে পটিয়েছিস, তাই না? প্রিয়ন্তী বাবার কথা শুনে নীরব যেন বিশাল বড় একটা ধাক্কা খায়। প্রিয়ন্তী কোনো ভয় ছাড়াই নীরবের পাশে দাঁড়িয়ে বলে ওঠে, বাবা তুমি এটা কি বললে? নীরব প্রথমে আমাকে বলেনি ভালোবাসে, বরং আমি ওকে বলেছি। চাচা আমার আপনার সম্পত্তি সিটে ফোটাও লাগবে না, শুধু আপনার মেয়েকে দেন আমাকে, আমি যা করব তাতে আমাদের চলবে। না, এ সম্ভব না। আমি তোর সাথে এত শান্তভাবে কথা বলছিস কেন জানিস? কারণ মেয়েটা তোকে ভালোবাসে, নাহলে তোকে এতক্ষণে যে কি করতাম তুই জানতিও না। আমি তোকে মানি না, আবার পছন্দের ছেলের সাথেই প্রিয়ন্তীর বিয়ে হবে। তুই অবশ্যই আমার মেয়ের বিয়ে খেয়ে যাবি। কি হলো নীরব, কিছু বলো। নীরব, নীরব। প্রিয়ন্তী আমি অনেক গরিব, সত্যি অনেক গরিব। তোমার বাবা ঠিকই বলেছে, আমি হয়তো তার সম্পত্তির লোভে তোমাকে পটিয়েছি। তোমার যে চাওয়া পাওয়া হয়তো আমি পূরণ করতে পারবো না। তুমি তোমার বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করো, তোমার বাবার পছন্দ আমি না। বলেই কাঁদতে কাঁদতে নীরব চলে গেল। প্রিয়ন্তী সেখানে পাথরের মতো ঠায় দাঁড়িয়ে রইল। কি হয়ে গেল একটু আগে প্রিয়ন্তী কিছুই বুঝতে পারলো না। বাবা তুমি আজ 3টা জীবন নষ্ট করলে। বলেই প্রিয়ন্তী কাঁদতে কাঁদতে চলে গেল। নীরব সাদে একা একা বসে বসে কাঁদছে। প্রিয়ন্তীও নিজেকে রুমে বন্দি করে কাঁদছে। প্রিয়ন্তী খুব কষ্ট পেয়েছে যে এতদিনে ভালোবাসা নীরব এক মুহূর্তে ছেড়ে দিল, আঁকড়ে ধরল না নীরব প্রিয়ন্তীকে। প্রিয়ন্তীর খুব রাগ হচ্ছে নীরবের উপর, কিন্তু প্রিয়ন্তীর এর চেয়ে বেশি কিছু করতে পারছে না, কারণ ওর বাবা আর ভাই অনেক খারাপ, নীরবকে মেরেও ফেলতে পারে। সেইভাবে প্রিয়ন্তী কিছু করতে পারছে না। আর এদিকে নীরব বড়দেরকে কষ্ট দিয়ে তার ভালোবাসা পেতে চায় না। ও মনে করেছিল ওর চাকরির কথা শুনে নীরবের কাছে ওর বাবা প্রিয়ন্তীকে খুশিভাবে তুলে দিবে, কিন্তু তার হলো না, হলো তার বিপরীত। নীরবের এরকম খুব জোরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু তাও পারছে না। ওর ভালোবাসা, ওর ভালো লাগার মানুষটা কিছুদিন পর অন্য কারো বুকে বাসা বাঁধবে। নীরবের বুক ফেটে যাচ্ছে কষ্টে, শুধু অশ্রু ফেলে যাচ্ছে প্রতিনিয়ত। এভাবে প্রিয়ন্তীর বিয়ের সব রীতি শেষ করে কালোর বিয়ে। প্রিয়ন্তী কষ্টে আর রাগ করে নীরবের সাথে কথা আর দেখাও করেনি।
নীরব নিজেকে রুমে বন্দি করে শুধু কাঁদছে আর কাঁদছে। নীরবের মাও কাঁদছে ওর সাথে, তবে আড়ালে লুকিয়ে। ছেলের সামনে কাঁদলে ছেলে আরো ভেঙে পড়বে। দিন সন্ধ্যা 7টায় নীরব একা রুমে বসে আছে দরজা দিয়ে। জীবনে যাকে ওর বেশি ভালো লাগে তারাই ওকে ছেড়ে চলে যায়। কাঁদতে কাঁদতে চোখের জল সব শুকিয়ে গেছে। নিতর হয়ে মাটিতে বসে আছে। নীরব ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7টা 20 বাজে। এতক্ষণে হয়তো প্রিয়ন্তীর বিয়ে হয়ে গেছে, শেষ সব। আর এখানে এক মুহূর্ত থাকবে না নীরব। না, শেষ সব। এসব ভাবছিল নীরব, হঠাৎই ওর রুমের দরজায় কড়া পড়ে। নীরব দরজা খুলিতে পুরো অবাকের 7 আসমানে, কারণ বিয়ের বেশে প্রিয়ন্তী যে ওর সামনে দাঁড়িয়ে আছে। কি যে সুন্দর না লাগছে ওকে। তুমি এখানে? নীরব, আমি বিয়ে থেকে পালিয়ে এসেছি, চলো আমরা কোথাও দূরে, মানে অনেক দূরে পালিয়ে যাই। নীরব কিছুটা সময় চুপ করে প্রিয়ন্তীকে দেখে। সে চাউনিতে অনেক কষ্ট লুকিয়ে আছে। হয়তো প্রিয়ন্তী তা বুঝেছে। না প্রিয়ন্তী, আমি পারবো না। যদি পালানোর ইচ্ছা থাকতো তাহলে অনেক আগেই পালিয়ে যেতাম, কিন্তু আমি এমন না প্রিয়ন্তী। আমার ইচ্ছে ছিল তোমার পুরো পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হবে। তোমার বাবা মাকে কষ্ট দিয়ে আমি আমার ভালোবাসা পেতে চাই না। তাদের এই কষ্ট একদিন বিশাল বড় অভিশাপে পরিণত হবে। আমরা কোনোদিন সুখী হতে পারবো না। আর সবচেয়ে বড় কথা, তোমাকে আমার স্বার্থের জন্য তোমার বাবা মার কাছ থেকে আলাদা করতে পারবো না। তাদের দোয়া ছাড়া আমাদের বিয়ে সম্ভব নয় প্রিয়ন্তী, সম্ভব নয়। নীরব নিচে তাকিয়ে কাঁদছে। যাক, আমার মেয়ে একটা হীরা পছন্দ করেছে। নীরব হঠাৎ প্রিয়ন্তীর বাবার কণ্ঠ শুনে আঁতকে ওঠে। প্রিয়ন্তী বাবা পাশ থেকে সবাইকে নিয়ে বেরিয়ে আসে, মানে ভাই আর মা। নীরব কিছুই বুঝতে পারছে না, অবাক হয়ে তাকিয়ে আছে সবার দিকে। বাবা নীরব, তুই পরীক্ষায় 100-তে 200 পেয়েছিস। আর যদি সত্যি তুই ওকে নিয়ে পালাতি তাহলে প্রিয়ান্তি কি তুই জীবনে পেতি না। আমি অবাক হয়েছি তোর নিজের মা বলার পরও তুই ওকে নিয়ে পালাসনি। আমাদের সবার কথা ভেবে নিজের ভালোবাসাকে বিসর্জন দিলি। সত্যি তোর মতো বড় মনের মানুষ আর একটাও নেই। তুই হলি আমাদের আসল ঢাকার ছেলে। আরে সানাই বাজাও, আজ আমার মেয়ের বিয়ে। এরপর সবার সম্মতিতে নীরব আর প্রিয়ন্তীর বিয়ে হয়ে যায়, আর সেই সাথে তাদের ভালোবাসায় পূর্ণতা লাভ করে। পালিয়ে গিয়ে বিয়ে করা কোনো সমস্যার সমাধান না, বরং নিজেকে সেভাবে প্রস্তুত করুন যাতে পালানোর মতো অপরাধ আপনার না করতে হয়। সবশেষে বলতে চাই, সবার ভালোবাসা পূর্ণতা পাক। আজকের গল্পটা এখানেই সমাপ্ত। কোনো ভুল হলে মাফ করবেন। কেমন লেগেছে গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।